দর্শক, এতক্ষণ জানাচ্ছিলাম মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। এবার পুরো খবরে যাচ্ছি। নিস্তব্ধতা বিরাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বন্ধ ঘোষণার পর ছেলেদের হলগুলো একেবারে শূন্য। রোকেয়া হল এবং ঢাকা নার্সিং কলেজ হলের ছাত্রীদের দেখা যায় সকালেও হল ছাড়তে। রাতে নিরাপত্তার কারণে তারা হল ছাড়তে পারেননি বলে জানা গেছে। এছাড়া রাতে ছাত্রীদের হলে কোনো সমস্যা হয়নি বলেও তারা জানিয়েছেন। তবে শাটডাউন হওয়ায় পথের নিরাপত্তা নিয়ে শঙ্কায় এসব শিক্ষার্থীরা। শাহবাগ গেট, দোয়েল চত্বর সহ সব গেটই বন্ধ করে দেওয়া হয়েছে। টিএসসি শহীদ মিনার এলাকা সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। পুলিশ আনসারের পাশাপাশি সতর্ক অবস্থায় রয়েছে বিজিবি। নীলক্ষেত গেটের কাছে দেখা যায় দুটি মোটরসাইকেলে পোড়া অংশ পড়ে থাকতে। এদিকে শাটডাউনের কারণে রাজধানীতে যানবাহনের সংখ্যা কম দেখা যাচ্ছে। এতে গন্তব্যে যেতে ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে। আমি রংপুরে যাব। আজকে আবার শুনেছি যে শাটডাউন হবে সারা দেশে। তো আমি এখনো পর্যন্ত জানি না যে আমি বাকি রাস্তা কিভাবে যাব, বা রাস্তায় কি হবে না হবে, বা গাড়ি চলবে কি না, এটা এখনো পর্যন্ত জানি না। তো আমার মনে হয় যে এরকম একটা পরিস্থিতিতে আমাদের নিরাপত্তার কথা অন্তত চিন্তা করা উচিত ছিল। মাদারীপুর যেতাম, কিন্তু আজকে শাটডাউনের কারণে আমি যেতে পারবো না। আমি মেট্রোতে করে সাভার যাচ্ছি। হলে সমস্যা হয়েছে এরকম করে কিছু ঘটেছে আপনাদের? না, আমাদের হলে এমন কিছু হয়নি। 6টার দিকে সব স্টুডেন্ট চলে গেছে, শিক্ষকরা ছিল, সবাই চলে গেছে। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরিস্থিতি জানবো সহকর্মী এআর বাদলের কাছ থেকে। রেদওয়ানা, এই মুহূর্তে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনের সামনে রয়েছি। আপনি যদি দেখায়, এখানে নিরাপত্তার দায়িত্বে এখানে পুলিশ সদস্যরা রয়েছেন। এছাড়াও এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশ মুখগুলো রয়েছে, সেই প্রবেশ মুখগুলোতে ব্যারিকেড দেয়া রয়েছে এবং সেগুলোতেও নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং পুলিশ সদস্যরা সেখানে রয়েছেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে টিএসসি এলাকায় আমরা দেখেছি সেখানে পুলিশ রয়েছে, আনসার সদস্য রয়েছে এবং ভিসির বাসভবনের পাশে পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন রয়েছে। আমি সকাল থেকেই বিভিন্ন হলে ঘুরেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের। জগন্নাথ হল, মাস্টারদা, সূর্য সেন হল সহ বিভিন্ন হলে ঘুরেছি, দেখেছি যে সেখানে একেবারেই সিলগালা করা এবং কোনো শিক্ষার্থী সেখানে নেই। এছাড়া মেয়েদের হলে খোঁজ নিয়ে জেনেছি যে যারা রাতে যেতে পারেনি দূর দূরান্ত থেকে, ঢাকা দূর দূরান্তে যেতে হবে যাদেরকে, তারা আসলে হল ছাড়তে না পারার কারণে অনেকে সকালে হল ছাড়তে হয়েছে। তবে তারা শঙ্কায় রয়েছেন, আজ যেহেতু শাটডাউন, সেই কারণে তারা এই দূরের পথ অতিক্রম করে কিভাবে যাবেন এবং পথে নিরাপত্তা ঝুঁকি রয়েছে, এরকম একটি শঙ্কার মধ্য দিয়েই তারা আসলে এই ঢাকা বিশ্ববিদ্যালয় ত্যাগ করেছেন। বিশেষ করে রোকেয়া হলের ছাত্রী এবং ঢাকা নার্সিং কলেজের শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলে এটি জানতে পেরেছি। দেখছেন ভিসির বাসভবন এবং ভিসির বাসভবনের সামনে আসলে নিরাপত্তা বাড়ানো হয়েছে। এদিকে যদি একটু দেখাতে চাই, এখানে পুলিশের পাশাপাশি যেটি বলছিলাম যে বিজিবি সদস্যরা রয়েছে এবং তারা নিরাপত্তার জন্য বিশেষভাবে প্রস্তুত রয়েছে। তো রাজধানীর বিভিন্ন এলাকাতে দেখেছি যে এই সকালবেলা এখন পর্যন্ত তেমন কোনো অঘটনের খবর পাওয়া যায়নি। সেই সাথে পরিবেশ বেশ স্বাভাবিক রয়েছে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে একেবারে বলা চলে যে শুনশান নীরবতা, এবং এর মধ্য দিয়ে আসলে আজকের এই পরিস্থিতি অতিক্রম হচ্ছে। এখন পর্যন্ত কোনো ছাত্রলীগ বা সাধারণ শিক্ষার্থী কাউকেই কোথাও সমাগম হতে দেখিনি। বিশেষ করে শহীদ মিনার এলাকা এবং রাজু ভাস্কর্য, অপরাজয় বাংলার পাদদেশ, সব জায়গায় আমরা ঘুরেছি। মধুর ক্যান্টিন, কোথাও কোনো শিক্ষার্থী চোখে পড়েনি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিজিবির যে টহল দল রয়েছে, এখানে সাজোয়া যানবাহন রয়েছে নিরাপত্তার জন্য। তারা এখানে গতকাল থেকেই অবস্থান করছে, এই যে আমরা দেখেছি। এই এখন পর্যন্ত যে প্রবেশ পথগুলো রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সবগুলোতেই বিশেষ করে পুলিশ সদস্যরা বেশ সতর্ক অবস্থায় রয়েছেন এবং ব্যারিকেড দেয়া রয়েছে। এখন পর্যন্ত এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ খবর। পরের সংবাদে আরও বিস্তারিত জানিয়ে দেব। রেদওয়ানা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জানাচ্ছিলেন এআর বাদল। দর্শক, রাজধানীর মহাখালী বাস স্ট্যান্ডে রয়েছেন সহকর্মী সাকিবুর রহমান, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। সাকিব, একটু জানতে চাই যে দূরপাল্লার বাস ছেড়ে যাচ্ছে কিনা, সেই সাথে জেলা থেকে যাত্রীবাহী বাস আসছে কিনা ঢাকায়? রিদওয়ানা, মহাখালী বাস টার্মিনালে আসার পরে আমরা যতটুকু জানতে পেরেছি যে
বিভিন্ন জেলা থেকে যে দূরপাল্লার বাসগুলো ঢোকে সেগুলো কিন্তু এখানে সকাল থেকে আসেনি এবং এইখানকার যে বাসগুলো রয়েছে সেগুলো কিন্তু ছেড়ে যাচ্ছে না। কাউন্টারে যারা রয়েছেন তারা বলেছেন যে আসলে তাদের কোনো বাস মালিক যারা রয়েছে তারা কেউই বাস ছাড়ছে না, এই জন্য সবাই মিলে তারা সম্মিলিতভাবে বাস চলাচল বন্ধ রেখেছেন। আমরা কিছু যাত্রী দেখেছি একেবারে যারা জরুরি প্রয়োজনে, যাদের ঢাকার বাইরে যাওয়ার প্রয়োজন, কেউ হয়তো বা চিকিৎসা নিতে এসেছিলেন, কেউ হয়তো বা জরুরি কাজে এসেছিলেন, তারা আসলে তাদের জেলা শহরে ফিরে যেতে চান। এমন কিছু মানুষ এসেছেন যে তারা ফিরে যেতে চান, কিন্তু বাস চলাচল না করার ফলে তারা বলছেন যেটি একটি দুর্ভোগ হচ্ছে এবং তারা এটিও আশা করছেন যে এই যে যৌক্তিক দাবি নিয়ে শিক্ষার্থীরা আন্দোলন করছে তাদেরকে যেন কোনোভাবে যে কোনোভাবে সমাধান করে দেওয়া হয়। পাশাপাশি যারা বাসের শ্রমিক রয়েছেন তারা বলছেন যে কোনো কিছু হলেই তার সবথেকে বড় প্রভাব পড়ে বাসগুলোতে বা শ্রমিকদের উপর, কারণ যেহেতু তাদের মাসিক কোনো বেতনের সিস্টেম নেই, যার ফলে তাদের গাড়ি যদি না চলাচল করে সেক্ষেত্রে তাদের যে পারিশ্রমিক সেটি তারা তাদের পরিবার চালাতে সমস্যার সম্মুখীন হতে হয়। এছাড়াও আমরা বাস টার্মিনালগুলোতে দেখেছি বেশিরভাগ কাউন্টারগুলোই কিন্তু বন্ধ রাখা হয়েছে নিরাপত্তার কথা চিন্তা করে এবং তারা যারা কাউন্টারে রয়েছেন দুই একটি কাউন্টার যেগুলো খোলা রয়েছে তারা বলছেন যে বিকেল নাগাদ যদি সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে তারা বাস ছাড়বেন তখন থেকে হয়তো বা বাস ছাড়তে পারে, যদিও তার কোনো নিশ্চয়তা নেই। যখন সব বাসের মালিকরা সিদ্ধান্ত নেবেন যে তারা তাদের বাসগুলোকে ছাড়তে চান তখন তারা ছাড়বেন। এছাড়াও কিন্তু আমরা দেখেছি যে ঢাকা শহরের যে বাসগুলো চলাচল করে ঢাকার ভিতরে সেই বাসগুলো কিন্তু খুব কম চলাচল করছে। যে 2-4টি বাস চলাচল করছে সেখানেও কিন্তু যাত্রীদের একটি ভিড় রয়েছে এবং যারা অফিসগামী লোকজন রয়েছে তারা সেই ভিড় ঠেলাঠেলি করে সেই বাসগুলোতে চলাচল করছে। তো এই ছিল আমার কাছে মহাখালী বাস টার্মিনাল থেকে সর্বশেষ। রিদওয়ানা। শাকিব, ধন্যবাদ আপনাকে। এদিকে যাত্রাবাড়িতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা। সকাল থেকেই সেখানে অবস্থান নেন তারা, ফলে কোনো যানবাহন ঢাকা থেকে বের হতে পারছে না, আবার ঢুকতেও পারছে না। এমনকি রিকশা, মোটরসাইকেল, সাইকেলও যেতে দেয়া হচ্ছে না। এর ফলে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। সবাই হেঁটেই গন্তব্যে ছুটছেন। মহাসড়কের রায়েরবাগ অংশে ব্যারিকেড দিয়েছে আন্দোলনকারীরা। আর এর আগে রাতে যাত্রাবাড়ি এলাকায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। হানি ফ্লাইওভারেও টোল প্লাজায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল নিক্ষেপ করেন। সংঘর্ষের ঘটনায় যাত্রাবাড়ি থানা থেকে কুতুবখালী পর্যন্ত মহাসড়ক বন্ধ হয়ে যায়। কয়েকটি মোটরসাইকেল এবং সিএনজি পুড়িয়ে দেয় আন্দোলনকারীরা। হামলা হয় যাত্রাবাড়ি থানায়। ফ্লাইওভারে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে সিয়াম নামে এক তরুণ নিহত হয়েছেন। কমপ্লিট শাটডাউনে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকা সহ সারা দেশে 229 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এদিকে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর রাত 10:30 থেকে প্রায় 5 ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। বুধবার ভোর রাত পর্যন্ত ক্যাম্পাসে বিদ্যুৎ আসেনি। এমন পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের হল ছেড়েছেন বেশিরভাগ শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের বাইরে অবস্থান নেন পুলিশ। এর আগে বুধবার সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এদিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে এখন হলে অবস্থান করছে সাধারণ শিক্ষার্থীরা। রাজশাহী, খুলনা এবং চট্টগ্রাম সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা হল ছাড়ছেন। দর্শক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান। জিয়া, রাতেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষের ঘটনা ঘটেছে, এখন পরিস্থিতি একটু জানতে চাই। আমি এখন আছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে বঙ্গবন্ধু হল, সেই হলের সামনে। আমরা যেটি দেখেছি সকাল থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটি শান্তি পরিস্থিতি বিরাজ করছে, কেননা গতকাল যে পুলিশের সাথে শিক্ষার্থী আন্দোলনরত শিক্ষার্থীদের সংঘর্ষের পরে রাত 8:30টার পর
পরিস্থিতি শান্ত হয়ে আসে এবং আমরা যেটি দেখেছি যে পুলিশ ক্যাম্পাস ত্যাগ করেন এবং শিক্ষার্থীরা তাদের স্ব অবস্থানে চলে যান। এবং রাত্রেবেলা আমরা যেটি জেনেছি যে যেহেতু বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে, রাত 10:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয় এবং বিশ্ববিদ্যালয় বন্ধের পরপরই তখন থেকেই শিক্ষার্থীরা তাদের স্ব অবস্থান থেকে ক্যাম্পাস ত্যাগ করেন এবং তারা ক্যাম্পাস থেকে চলে যান। আমরা সকাল থেকে যেটি দেখছি যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন চত্বর ঘুরে সেখানে কোনো শিক্ষার্থী এবং আন্দোলনরত শিক্ষার্থী তাদের কাউকে পাইনি বা অন্য কোনো। তবে আমরা যেটি দেখেছি যে এখানে পেনশন স্কিম দাবিতে বাতিলের দাবিতে আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীরা তাদের আন্দোলন করে যাচ্ছেন। এছাড়া আমরা এখন আছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলে। আপনি যদি দেখেন যে একটু বঙ্গবন্ধু হলের অবস্থা, এখানে কোনো শিক্ষার্থী নেই এবং এটি এমনটি জানিয়েছেন এখানকার যারা দায়িত্বরত তারা, এবং এখানে তালা ঝুলছে এবং এখানকার যিনি দায়িত্বরত কর্মকর্তার দায়িত্বরত নাইট গার্ড রয়েছেন তার সাথে যদি আমরা একটু কথা বলি, বর্তমানে হলের কি অবস্থা? বর্তমানে হলে কোনো স্টুডেন্ট নাই, হল তালা মারা, দেখেন তালা মারা আছে। রাত্রেবেলা কি অবস্থা ছিল? রাত্রেবেলা 8:30টার মধ্যে সব স্টুডেন্ট হল সাইডে চলে গেছে। এরপরে বিদ্যুৎ চলে গেছে 10:30টার সময়, সকাল 6:30টার সময় বিদ্যুৎ আসছে। রেদওয়ান, আপনি শুনছিলেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার পর রাত্রেবেলা বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয় এবং সকাল 6টার দিকে বিদ্যুৎ সংযোগ আবার চালু করা হয়। বর্তমানে যারা এখানকার ভবনটিতে যারা দায়িত্বরত রয়েছেন, বিশেষ করে পিয়ন এবং অন্যান্য যারা তারা রয়েছেন, এবং আমরা যেটি দেখেছি যে হলে তালা ঝুলছে এবং কোন শিক্ষার্থীকেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আমরা এখনো পর্যন্ত আমাদের চোখে পড়েনি। তো বলতে পারি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বর্তমানে একটি শান্ত পরিস্থিতি বিরাজ করছে। তো এই ছিল রেদনা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ পরিস্থিতি। জিয়া, ধন্যবাদ আপনাকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দেশ জুড়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে দূতাবাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র এবং ভারত। যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক করে মার্কিন দূতাবাস বলেছে, মার্কিন নাগরিকেরা যেন চলাচলের ক্ষেত্রে বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয় এলাকাগুলোয় সতর্কতা অবলম্বন করেন, একই সঙ্গে যেন বিক্ষোভ সমাবেশ এড়িয়ে চলেন এবং বড় জমায়েতের আশেপাশে অবস্থানকালে সতর্ক থাকেন। দূতাবাস বন্ধ রাখার পাশাপাশি কর্মকর্তাদের কূটনৈতিক এলাকাগুলোর মধ্যে চলাচল সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়েছে। ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের অফিসিয়াল ওয়েবসাইটে বলা হয়েছে, উদ্ভূত অস্থিতিশীল পরিস্থিতির কারণে শাটডাউনের দিন সকল ধরনের ভিসা পরিষেবা বন্ধ থাকবে। পরবর্তীতে কবে তা চালু হবে সেটি SMS এর মাধ্যমে জানানো হবে। দুই সপ্তাহের বন্যায় কুড়িগ্রামে প্রায় 100 কোটি টাকার ফসল নষ্ট হয়েছে। পানিতে ডুবে পচে গেছে আউশ ধান, কাউন, বাদাম, ভুট্টা, সবজি এবং আমনের বীজতলা। এতে লোকসানের সংখ্যায় দিন কাটাচ্ছে স্থানীয় কৃষকেরা। তবে কৃষি বিভাগ বলছে, ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে। কুড়িগ্রাম থেকে আব্দুল কুদ্দুস চঞ্চলের প্রতিবেদন, জানাচ্ছেন সৈয়দ মাহমুদ। বানের পানি নেমে যাবার পর থেকেই ভেসে উঠছে ক্ষতচিহ্ন। আউশ ধান থেকে শুরু করে বাদাম, ভুট্টা সবই ডুবেছিল কমপক্ষে 2 সপ্তাহ। পানি সরে যাবার পর সোনার ফসল থেকে বের হচ্ছে দুর্গন্ধ। আমনের বীজতলা ক্ষতিগ্রস্ত হওয়ায় ধানের চাষ নিয়ে শঙ্কায় কৃষকরা। অটামে একটা দুর্যোগ আসলো, দুর্যোগে আসি আমাদের জিনিসটা সম্পূর্ণটা এখন মাঠে মারি গেল। পানিতে ডুবে যাওয়ার ফলে সবগুলো মরে গেছে। এখন আমরা অনেক ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছি। আমার 4.5 বিঘা জমির বিচন সবগুলো শেষ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। আবার পাট ক্ষেত বনছি 3 বিঘে, এটা সম্পূর্ণ মরে যেতেছে পানির কারণে। এই যে পানির তলে পড়িয়েছে, এখন লাভ তো থাক দূরের কথা, আসলরা ধরি দামাদাম বাজিয়েছে। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী এবারের বন্যায় জেলায় 8,000 হেক্টর ফসল তলিয়ে যায়। এতে প্রায় 50,000 কৃষকের ক্ষতি, 105 কোটি টাকা। ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে থাকার আশ্বাস দিলেন এই কর্মকর্তা। এবং পানি নেমে যাওয়ার পরেই কৃষকদের যে করণীয় সেটি আমাদের মাঠ পর্যায়ের কর্মকর্তারা কৃষকদের পাশে থেকে সেটি পরামর্শ দিচ্ছেন। বিশেষ করে যে আমাদের নাবি জাতের রোপা আমন যেগুলো আছে, আমরা এগুলোর বীজতলা তৈরি করে রোপা আমন যাতে আমাদের লক্ষ্যমাত্রা অর্জিত হয় সেই বিষয়ে আমরা সচেষ্ট আছি সকল। সৈয়দ মাহমুদ, RTV। যাত্রাবাড়িতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা। দর্শক, যাত্রাবাড়ি এলাকার পরিস্থিতি জানাতে টেলিফোনে যোগ দিচ্ছেন সহকর্মী ইকবাল অনিক।
অনেক ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে কিনা সেটি জানাবেন, সেই সাথে টোল প্লাজার কার্যক্রম নিয়ে একটু জানতে চাই। আপনি যেমনটি বলছিলেন যে এই কোঠা সংস্কার বিরোধী আন্দোলনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু সকাল থেকেই এই শনিয়াচা এলাকাটায় অবস্থান নিয়েছেন এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কটি রয়েছে সেটিতে অবস্থান নিয়ে তারা কিন্তু যান চলাচল পুরোটাই বন্ধ করে দিয়েছে, যেহেতু আজকে টোটালি শাটডাউন কর্মসূচি পালন করছে তারা। এই রুটে কিন্তু তারা কোনো ধরনের যানবাহন চলাচল করতে দিচ্ছে না এবং কিছু কিছু গাড়ি তারা পুরোটাই তুলে দিয়েছেন এবং অনেক জায়গায় হামলা চালিয়েছেন, ভাঙচুর করেছেন এবং এখন কিন্তু টোল প্লাজার যে হানিফ ফ্লাইওভারটি রয়েছে সেটি কিন্তু কিছু অংশ বন্ধ রয়েছে, যেহেতু গতকাল আন্দোলনকারীরা টোল প্লাজায় আগুন দিয়েছিল, আগুন দেওয়ার পরে কিন্তু সবকিছু পুড়ে গেছে, এই জন্য হানিফ ফ্লাইওভারটি বন্ধ রয়েছে এবং এখন কিন্তু গোটা আন্দোলন বিরোধী যে শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু যাত্রাবাড়ি মোড়ে অবস্থান নিয়েছে এবং যে আমরা লক্ষ্য করেছি এবং সড়কে বেশ কিছু জায়গায় পুলিশের অবস্থান রয়েছে, তারা কিন্তু যাদেরকে সন্দেহভাজন মনে হচ্ছে তাদেরকে চেক করছেন, তাদের কাছে কোনো কিছু পেলে তাদেরকে বসিয়ে রাখছেন, এসব কিছু আমরা লক্ষ্য করেছি। আরেকটি বিষয়কে আমরা সড়কে কিন্তু তেমন একটা যানবাহন লক্ষ্য করিনি এবং যেহেতু যানবাহন না থাকায় অফিসগামী মানুষ যারা রয়েছেন তারা কিন্তু অনেক ভোগান্তিতে পড়েছেন, কেউ পায়ে হেঁটে, কেউ রিকশায় এবং চলাচল করছেন এবং যেসব বাস রয়েছে সেগুলোতে হচ্ছে পরিপূর্ণতা, অনেকে উঠতেও পারছেন না। তো আমরা সাধারণ জনগণের সঙ্গে আবার কথা বলেছি, তারা বলছেন যে এই আন্দোলনের কারণে তাদের অনেক ভোগান্তি হচ্ছে, যেহেতু অফিস আদালত খোলা রয়েছে এরকম কর্মসূচির মধ্যে তাদের অফিসে যেতেও অনেক কষ্ট হচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে যে কোঠা বিরোধী আন্দোলনকারী যারা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন, স্লোগানে তারা কিন্তু বলছেন যে তাদের যে শান্তিপূর্ণ যে আন্দোলন ছিল সেটাতে কোনো একটি শক্তি তাদের এই শান্তিপূর্ণ আন্দোলনে ব্যাঘাত ঘটিয়েছে এবং তাদের অনেক হতাহতও হয়েছে এবং নিহতের ঘটনাও ঘটেছে। যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি মেনে না নিবে সরকার ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এই অবস্থান কর্মসূচি পালন করবে। এই ছিল আমার কাছে যাত্রাবাড়ি এলাকা থেকে সবশেষ খবর। টেলিফোনে আমাদের সাথে যোগ দিয়েছিলেন ইকবাল অনিক যাত্রাবাড়ি থেকে। ঘন ঘন লোডশেডিং এবং বিদ্যুৎ বিভ্রাটে বিপর্যস্ত ব্রাহ্মণবাড়িয়ার কসবার জনজীবন। দিনে কয়েকবার লোডশেডিং হলেও সন্ধ্যার পরই কয়েক গুণ বেড়ে যায়। এতে ব্যাহত হচ্ছে স্কুল কলেজ শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম। তীব্র গরমে হাসপাতালের অবস্থা ভয়াবহ। ডায়রিয়া এবং নিউমোনিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশু এবং বৃদ্ধরা। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে সাদ্দাম হোসেনের তথ্যছবিতে ইমরুল কায়েসের রিপোর্ট। তীব্র গরমের সঙ্গে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত ব্রাহ্মণবাড়িয়ার জনজীবন। দিনে রাতে মিলিয়ে প্রতিদিন 8 থেকে 10 ঘন্টা করে লোডশেডিং হচ্ছে জেলার কসবা উপজেলায়। তীব্র গরমের সঙ্গে ঘন ঘন লোডশেডিংয়ে বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান থমকে গেছে। বেশিরভাগ সময়ই বন্ধ থাকছে কলকারখানার যন্ত্রপাতি, ফলে ধস নেমেছে ব্যবসা বাণিজ্যে। 2-1 দিন লোডশেডিং কম থাকলেও বিদ্যুতের লো ভোল্টেজের অভিযোগ স্থানীয়দের। সেই সাথে তীব্র গরমে হাসপাতালের অবস্থাও ভয়াবহ। বেড়েছে ডায়রিয়া, নিউমোনিয়া সহ নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। বসতবাড়ির পাশাপাশি হাসপাতালেও ঘন ঘন লোডশেডিং ভোগাচ্ছে রোগীদের। লিভে দিতে পারি না, কারেন্টের সমস্যা হইতে কাজ করতে পারি না, কারণ সব বৈশা থাকে। রাতে মনে করেন 9টার পর থেকে কারেন্ট থাকে না, কারেন্ট না থাকলে আমরা কাজকর্ম করবে বলেন। আইসি বাচ্চা লইয়া বাচ্চা ফাতলা পায় না, কারেন্ট থাকে না, কারেন্ট ডিস্টার্ব। সন্ধ্যা রাতে কারেন্ট গেছে গা, শেষেই তো কারেন্ট গেছে গা, এই বাচ্চা লইয়া সারা রাতেই কষ্ট। রুগী আসে যে সুস্থ হওয়ার জন্য, এরকম কি মশার কামড়ে আরো রোগীরা অসুস্থ হয়ে পড়ে যেতেছে। লোডশেডিং বাতি তো নাই, এখানে একটা বাতি আর ওই সারাটা রুমে ওই একটা বাতি, আর বাতি নাই। কসবা উপজেলায় দিনে 26 মেগাওয়াটের চাহিদা থাকলেও 19 মেগাওয়াট, আর রাতে 34 মেগাওয়াটের জায়গায় পাওয়া যায় মাত্র 23 মেগাওয়াট। এ কারণেই লোডশেডিং বলে দাবি এই কর্মকর্তার। দিনের বেলা দেখা যায় যে লোডশেডিংটা আমাদের করতে হচ্ছে আপনার 6 থেকে 7 মেগাওয়াট বা 8 মেগাওয়াটের মতো, আর রাতের বেলা করা লাগতেছে 11 থেকে 12 মেগাওয়াটের মতো। আর যদি আমি ঘন্টা অনুযায়ী বলি তাহলে 24 ঘন্টাতে আমরা বিদ্যুৎ মানে কসবা পৌরসভাটা বাদে আর কি সাইডে আমরা 6 থেকে 7 ঘন্টার মতো লোডশেডিং করা লাগে, আর কসবা পৌরসভাতে আমরা 3 থেকে 4 ঘন্টার মতো লোডশেডিং করি। সেই চাহিদা অনুযায়ী আমরা লোডটা পাইতেছি না। আমরা যখন পাবো চাহিদা অনুযায়ী লোড আমরা তখন সাপ্লাই দিতে পারবো। ইমরুল কায়েস, RTV। সংস্কারের 2 মাস যেতে না যেতে বৃষ্টির পানিতে উঠে যাচ্ছে সড়কের বিটুমিন। জায়গায় জায়গায় তৈরি হয়েছে খানাখন্দ। এতে তীব্র ভোগান্তিতে সুনামগঞ্জ সদরের কাঠইর এলাকার চলাচলকারীরা। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণে 13 কোটি টাকা ব্যয়ে সংস্কার করা রাস্তার এই অবস্থা। এদিকে ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কারের কথা জানিয়েছে LGAD। সুনামগঞ্জ থেকে শহীদ নূর আহমেদের প্রতিবেদন, জানাচ্ছেন সৈয়দ মাহমুদ।
বৃষ্টি আর বন্যার পানিতে রাস্তার বিটুমিন উঠে গেছে, সরে গেছে বালু আর পাথর। অথচ সুনামগঞ্জ সদর উপজেলার কাঠৈর ও জয়নগর এলাকার 10 কিলোমিটারের এই রাস্তায় সংস্কার কাজ শেষ হয় 2 মাস আগে। স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর জানিয়েছে 3 দফায় প্রায় 13 কোটি টাকা ব্যয়ে সড়কটি সংস্কার কাজ করে সালেহ অ্যান্ড ব্রাদার্স সহ 3টি ঠিকাদারি প্রতিষ্ঠান। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারের অবহেলা ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণেই রাস্তা বেহাল। রাস্তার যে বালু পাথরিতে আছে সব পাথর আবার উঠে গেছে, ঠিক মতো গালাও পড়ছে না, এমনকি সাইড দিয়েও ভাঙে যাইতেছে। সামনে যে নতুন রাস্তা করছে, নতুন রাস্তার এই জায়গায় তো কিছু কিছু আছে, সামনে আগাইলে পাইবা। এই কাঠৈর ইউনিয়নের সুনামগঞ্জ থেকে জামালগঞ্জ রোড পর্যন্ত গেছে সম্পূর্ণ রাস্তা ভাঙা। এ বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদাররা মন্তব্য করতে রাজি হননি। তবে এলজিইডি জানিয়েছে দীর্ঘদিন বন্যার পানি জমে থাকায় সড়ক ক্ষতিগ্রস্ত, নেওয়া হচ্ছে সংস্কারের উদ্যোগও। বৃষ্টির পানি কোনো জায়গায় একটু বেশি জমে সেখানে সাধারণত কার্পেটিং রাস্তা বেশি দিন টিকে না, কাজটি এখনও চলমান আছে। আমরা এটা ঠিকাদারের মাধ্যমে এই ক্ষতিগ্রস্ত অংশগুলো আমরা রিপেয়ার করে নিব। সুনামগঞ্জের মতো বন্যাপ্রবণ এলাকায় বিটুমিনের সড়কের পরিবর্তে টেকসই কংক্রিটের সড়ক নির্মাণ করা উচিত বলেও মনে করেন এই প্রকৌশলী। সৈয়দ মাহমুদ, RTV। আন্তর্জাতিক সংবাদ। আবারও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। গেল বুধবার নাভাদা অঙ্গরাজ্যে লাস ভেগাসে নির্বাচনী প্রচারে গিয়ে তার শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। ফলে রাতে নির্বাচনী প্রচারণার অনুষ্ঠানে ভাষণ দেওয়ার কথা থাকলেও পরে সেটি বাতিল করেন তিনি। সংবাদ মাধ্যম বিবিসি এ তথ্য জানায়। এদিকে করোনা শনাক্তের পর এয়ারফোর্স ওয়ানে করে ডেলাওয়্যার অঙ্গরাজ্যের উদ্দেশ্যে রওনা দেন বাইডেন। সেখানে নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে থাকবেন তিনি। হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে বাইডেন করোনার মৃদু উপসর্গে ভোগায় তাকে টিকা দেওয়া হয়েছে। আপাতত তিনি ডেলাওয়্যারে নিজ বাসভবন থেকেই সব দায়িত্ব পালন করবেন বলেও জানান তারা। অবরুদ্ধ গাজা শহরের এক আশ্রয় কেন্দ্রে ইসরায়েলি সৈন্যদের আকাশপথে হামলায় 3 শিশু সহ 9 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে গেল 10 দিনে ইসরায়েলিরা অন্তত 8টি আশ্রয় কেন্দ্রে হামলা চালিয়েছে বলে জানায় ফিলিস্তিনে কর্মরত জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থার প্রধান ফিলিপ লেজারিনি। এ ঘটনার নিন্দা জানিয়ে তিনি বলেন, গাজায় যুদ্ধের সব ধরনের নিয়ম ভঙ্গ করা হয়েছে। যুদ্ধপীড়িত ইসরায়েলি সেনাদের অনবরত হামলায় অঞ্চলটিতে এ পর্যন্ত প্রায় 38,800 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও 89,364 জন। খেলার খবর। সিরিজ জয়ের মিশন নিয়ে 3 ম্যাচের দ্বিতীয় টেস্টে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লড়বে ইংল্যান্ড। নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 4টায়। এর আগে লর্ডস টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস এবং 114 রানে হারিয়ে কিংবদন্তি পেসার জেমস অ্যান্ডারসনকে বিদায় জানায় ইংলিশরা। এই ম্যাচেও জয়ের সেই ধারা ধরে রেখে 1 ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করতে চায় 3 লায়ন্স বাহিনী। এদিকে সিরিজে টিকে থাকার আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই ওয়েস্ট ইন্ডিজের, তাই এই ম্যাচে সমতা ফেরাতে চায় ক্যারিবীয়রা। টি20 এশিয়া কাপের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। এশিয়া কাপের মতো বড় আসরে তরুণদের উপর ভরসা রাখছে লঙ্কানরা। ঘরের মাঠে আয়োজিত টুর্নামেন্টে চামারি আতাপাত্তুকে অধিনায়ক করে ঘোষিত দলে তরুণ ওপেনার বিস্মি গুণারত্নেকে চমক হিসেবে রাখা হয়েছে। তরুণ নির্ভর এই দলে থাকছেন অভিজ্ঞ ব্যাটার হর্ষিতা সামারা বিক্রমাও। চ্যালেঞ্জ নিয়ে এশিয়া কাপের প্রথম ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে লঙ্কান মেয়েরা। আগামী 20 জুলাই রাঙ্গিরি ডম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় শনিবার সন্ধ্যা 7টায়। সকালের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নাম্বারে ডায়াল করুন। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।